সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে আছি আমি রেজওয়ানুজ্জামান আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন ক্রীড়া সাংবাদিক সবার চেনা আরিফুর রহমান বাবু জাগো নিউজ 24.com এর বিশেষ প্রতিনিধি স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ রেজওয়ান আমরা কথা বলবো ক্রিকেটের নৈতিকতা নিয়ে আপনারা জানেন যে ক্রিকেটের নানা ধরনের অনৈতিকতার বিষয়গুলো সামনে আসছে বিপিএল এর ফিক্সিং ডিপিএল এর ফিক্সিং তদন্ত কমিটির রিপোর্ট এমনকি ক্লাব সংগঠকরাও আসলে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের আচরণ করছেন সেটা আসলে কতটা নৈতিকতা থাকছে পুরো ক্রিকেটের এই নৈতিকতার বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করবেন আরিফুর রহমান বাবু আপনারাও চাইলে অংশ নিতে পারেন ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে প্রশ্ন অথবা মতামত জানাতে পারেন আরিফুর রহমান বাবু ওভারঅল সমাজ কিংবা ক্রিকেট তো আসলে সমাজের বাইরে নয় নৈতিকতায় কি একটু অবক্ষয় হয়েছে কিনা সেটার প্রভাব আসলে ক্রিকেটে পড়েছে কিনা এক কথায় আমি আসলে ওভারঅল অবস্থাটা জানতে চাই না এটা তো নিশ্চিত আপনি গোটা সমাজে অবক্ষয়ের মাত্রা যে বেড়েছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই আপনি সর্বত্র দেখবেন রাস্তাঘাটে অফিসে যেখানেই যান আপনি খেলার মাঠ তার বাইরে নয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে নৈতিকতাটা যখন মানুষের লোপ পায় তখন সব দিক থেকেই লোপ পায় তবে আমার একটা ধারণা ছিল যে স্পোর্টস হচ্ছে আমরা বলি না স্পোর্টসম্যান স্পিরিট সব একটা খেলোয়াড় সুলভ মানসিকতাটার জন্ম দিয়েই কিন্তু খেলাধুলা তৈরি হয়েছে যে খেলাধুলায় এগুলো কম থাকবে বাট যত দিন যাচ্ছে আপনি যদি বিশেষ করে গত 1-2 বছরে দেখেন বিপিএলে কম বেশি ফিক্সিংয়ের ফিসফাস গুঞ্জন আমরা শুনতাম এর আগে আশরাফুলের একটা বড় ধরনের ঘটনা ছিল বাট গত 1-2 বছর বিপিএলে মোটামুটিভাবে আমার ধরো পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে স্পট ফিক্সিং ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন বলেন অ্যাপারেন্টলি অনেক ম্যাচকে তাই মনে হয়েছে কিন্তু ঢাকার ক্লাব ক্রিকেট যেটা বাংলাদেশের ক্রিকেটের একটা আমি বলবো যে অনেকটা প্রাণ এবং যে আসরটাকে কেন্দ্র করেই বাংলাদেশের ক্রিকেট আবর্তিত ছিল ওয়ান্স যখন বাংলাদেশ আইসিসির গণ্ডি পেরিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটে গেল আমরা ইনভলভ ছিলাম আমরা সেই বিকেএসপিতে ম্যাচ দেখতে চলে যেতাম ফতুল্লায় যেতাম ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে যেতাম যেটা পপুলারলি নোন অ্যাজ আবনি মাঠ কিন্তু সেই ক্রিকেটে যখন মোটামুটিভাবে একেবারে চোখে ধরা পড়ে যে একটা এই ছেড়ে দেওয়ার প্রবণতা ম্যাচ গড়াপেটা খেলা ইচ্ছাকৃতভাবে আউট একটা যে নৈতিক দিক থেকে যে এখন প্লেয়ার কর্মকর্তা কোচ কেউই আর সোজা কথা ভালো নেই সৎ নেই নৈতিকতা যে এখন আমাদের ক্রিকেটারদের মধ্যেও অর্গানাইজারদের মধ্যেও কোচিং স্টাফদের মধ্যেও তথা ক্রিকেটেও যে নৈতিক অবক্ষয় ঘটেছে সেটা গত বছর ঢাকার ক্লাব ক্রিকেটের মূল আসর প্রিমিয়ার লিগেও দেখেছি বিপিএলে তো এখন প্রায় হামেশাই দেখা যাচ্ছে এটা কিন্তু আমি মনে করি যেটা নিয়ে ডেফিনেটলি আমরা ইন কোর্স অফ ডিসকাশন অনেক কথা বলবো বাট এই দায়িত্বটা কিন্তু রেজওয়ান ক্রিকেট বোর্ডের এটাকে যদি সমূলে উৎপাটন করা না যায় আপনি পাকিস্তানের ক্রিকেটের কথা বলবেন আজকে পাকিস্তানের ক্রিকেটের যে টোটাল স্ট্যান্ডার্ডের যে অবনমন পাকিস্তান ক্রিকেট 70s 80s অ্যান্ড 90s কে কাকে সাপোর্ট করে সেটা ডিফারেন্ট কথা পাকিস্তান ছিল একটা অন্য মাত্রার দল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ মোস্ট টিম ছিল পাকিস্তান এখন পাকিস্তানের নামতে 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 হয়তোবা তাদের সামাজিক অস্থিরতা তাদের দেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি একটা বড় ভূমিকা রেখেছে বাট এই যে ম্যাচ গড়াপেটা স্পট ফিক্সিং এবং ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডর সঙ্গে জড়িয়ে পড়ে পাকিস্তানের ক্রিকেটাররা দিনকে দিন তাদের ক্রিকেটটাকে করেছেন কলুষিত সেটারই কিন্তু আলটিমেট রেজাল্ট হচ্ছে আজকে পাকিস্তান বাংলাদেশের স্ট্যান্ডার্ডে নেমে এসছে হয়তো বা আমাদের সঙ্গেও ঠিক মতো পেরে উঠবে না আমি বিশ্বাস করি এশিয়া কাপেও বাংলাদেশ সেটা দেখাতে পারবে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে সতর্ক হওয়ার এখনই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্লাবগুলো বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো সবাই মিলে যদি ক্রিকেটকে ফেয়ার অবস্থায় না রাখতে চান তাহলে কিন্তু ক্রিকেট নামে থাকবে কিন্তু ক্রিকেটীয় পরিবেশ বাতাবরণ থাকবে না এবং বাংলাদেশের ক্রিকেটের চরম
ক্ষতি হবে একটা সময় দেখবেন আমাদের স্ট্যান্ডার্ড, আমরা তো আর পাকিস্তানের মতো ওপর থেকে এখানে এসে নামবো না, আমরা তো আছেই তলানিতে, এক সময় আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। তার মানে আপনি বলছেন যে ক্রিকেট বোর্ডের দায়িত্ব, কিন্তু আমি বলছি যে কয়েকটা বিষয় এতে আসলো যে একা খেলোয়াড়রা কি আসলে এই কাজগুলোর সাথে জড়িত থাকতে পারে কিনা, এটা আমার 1 নম্বর প্রশ্ন। এবং ক্রিকেট বোর্ডেও আসলে কর্মকর্তারাই, ক্লাব বলেন কিংবা ফ্র্যাঞ্চাইজি বলেন, তাদের কর্মকর্তারাই আসলে বোর্ডের মধ্যে সম্পৃক্ত থাকেন, তাদের এই ডুয়েল মানে রোলটা আসলে ক্ষতিকর হয় কিনা? আমি আপনার লাস্ট পার্টটা বলি। আপনি যখন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাই ক্লাবের কর্মকর্তা হবেন এবং বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি হবেন কিংবা ইনভেস্ট করবেন বা টিমের ওনারশিপটা ভেতরে ভিতরে থাকবেন, দেখা গেল আমি বোর্ডের একটা হর্তাকর্তা, আমার ভাই বা আমার ছেলে বা আমার মেয়ে কোনো একটা টিমের ফ্র্যাঞ্চাইজি, তখন তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবেই। এবং সেখান থেকেই কিন্তু আসলে অবনমন, কলুষিত হওয়াটা শুরু হয়েছে। আপনি বিইং এ ক্রিকেট বোর্ড অফিসিয়ালস, আপনি ক্লাব অফিসিয়াল থাকতে পারেন, কারণ আমাদের তো ক্রিকেটের স্ট্রাকচারটা এরকমই যে ঢাকার ক্লাব থেকে যে সামনে নির্বাচনের শোনা যাচ্ছে 12 জন আসবেন, তো এই 12 জনকে তো আপনি আর আলাদা করতে পারবেন না বোর্ড থেকে, তো ওনারা থাকবেন, বাট তারা যাতে কোনোভাবেই কোনো দলের সঙ্গে কোনো রকমের সংস্রব থাকতে না পারে, কোনো সম্পৃক্ততা না থাকতে পারে, এটা এনশিওর করতেই হবে। রেজওয়ান, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা পরিচালক আছেন বা আগামীতেও থাকবেন, তারা যদি ক্লাব ইন্টারেস্টটাকে বড় করে দেখে, সারা বছর দেখেন, এবং বিপিএলেও যদি তারা ফ্র্যাঞ্চাইজি হিসেবে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেন, তাহলে তো ক্রিকেট সুস্থ এবং পরিষ্কার থাকবে না। এটা তো একটা কমন সেন্স। আমি একটা বোর্ডের একটা ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে যদি একটা পাড়ার টুর্নামেন্টের মতো, এই যে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়, ফেসবুকে লেখা হয় কমিটির টিম, মানে আমি আগে এগুলো শুনে বা দেখে হাসতাম, কিন্তু এগুলো যে একদমই সত্য না। হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা লিখছেন তারা হয়তো তাদের ভাষাগত একটা সমস্যা থাকতে পারে, কিন্তু ক্রিকেট বোর্ডের বিপিএল এবং ডিপিএল তো এখন কমিটির টুর্নামেন্ট হয়ে গেছে। এখন কেন বোর্ডের কর্মকর্তারা, ক্লাব অফিসিয়াল আমরা দেখেছি, আমি আপনি দেখে বড় হয়েছি, একটা সময় আবাহনী মহোডানের দোর্দণ্ড প্রতাপ ছিল, অনেক বড় বড় কর্মকর্তাদের দেখেছি আমি মহোডানে, আমিনুল হক মনিকে দেখেছি, আপনি দেখেছেন, আমরা তানভীর হায়দারকে দেখেছি, ফুটবলেও দেখেছি সব ডাকশাটে, শেখ আকমল, আনোয়ারুল হক হেলাল, মনির হক চৌধুরী, আবনীতে সব বড় বড় কর্মকর্তাদেরকে দেখেছি, জালাল ভাইকে দেখেছি, বই ভাইকে দেখেছি, লিউ ভাইকে দেখেছি, তানভীর মাজার তান্নাকে দেখেছি, হারুন ভাইকে দেখেছি, অফকোর্স। কই তারা কিন্তু ঠিক এইভাবে মানে ন্যাক্কারজনকভাবে ক্লাবের হয়ে তারা কিন্তু ক্রিকেট ফুটবলটাকে কলুষিত করেননি। কিন্তু এখন যারা আছেন তারা ক্লাব ইন্টারেস্ট এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ক্রিকেট, ফুটবল এবং বিপিএল ডিপিএলটাকে সোজা কথা একটা যাচ্ছে তাই পরিস্থিতিতে দাঁড় করিয়ে ফেলেছেন। এটা যদি বন্ধ না হয়, এই আত্ম উপলব্ধিটা যদি আমাদের ক্লাব তথা বোর্ড অফিসিয়ালস যারা আছেন বা হবেন তাদের না আসে, তাহলে কিন্তু একটা সময়, আবারও বলছি, বাংলাদেশের ক্রিকেট বলতে কিচ্ছু থাকবে না। আর আপনি যেটা প্রথম প্রশ্ন করলেন যে এই স্পট ফিক্সিং যেটা চোখে পড়ছে, সেটা কি শুধু ওই 2 ক্রিকেটার, ওই উইকেট কিপার, ওই ব্যাটারের পক্ষেই সম্ভব কিনা? কোনোভাবেই সম্ভব না। আপনি আমাকে যতই যুক্তি দেন রেজওয়ান, কোনো রকমের ফিক্সিং কখনো একার পক্ষে সম্ভব না। ফিক্সাররা একটা চক্র, এবং ক্লাবে, ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কিন্তু যারা এই স্পট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিংয়ের মধ্যে জড়িত, তারাও একটা চক্র। এটা একজন একটা প্লেয়ারকে আমি দোষী সাব্যস্ত করলাম। এবং আমি আরেকটা বিষয়ে একটু অবাক হচ্ছি যে ফোকাসটা চলে যাচ্ছে বারে বারে ওই আউটটার দিকে, যে আউটের ধরনটা খুবই অ্যাবনর্মাল ছিল, দৃষ্টিকটু ছিল। বাট আমার প্রশ্ন হচ্ছে, এই আউটের পেছনের কাহিনী যদি আপনি বের করতে না পারেন, তাহলে কিন্তু এত ঘটা করে তদন্ত করার কোনো মানে ছিল না। ফিরবো আপনার কাছে। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, জি ভালো আছি, বলেন। কি যে প্লেয়ারের মানে দিনকে দিন উন্নত হবে, ঠিক আছে, আর আপনি প্রত্যেক দেশে আরেকবার একটু বলবেন, আপনার প্রশ্নটি আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না, আরেকবার একটু বলবেন।
প্রস্তুতি হলো বিপিএল ভালো মানের প্লেয়ার বের করা, বিপিএল থেকে প্লেয়ার বের হবে, প্লেয়ার বের হবে। আপনার বিপিএল এর ম্যাচ করাতে পারছেন না, আপনি খেলা হচ্ছে, খেলা উচিত, কারণ বিপিএল এর খেলার মান বাড়বে, প্লেয়ার বাড়বে, দর্শক বাড়বে, বিসিবিও কিছু টাকা পয়সা ওখান থেকে পাবে। সেক্ষেত্রে বিপিএল ধন্যবাদ আপনাকে। পেশাদার বিপিএল কিভাবে করা যায় সেটা বলছেন, যে প্লেয়ারদের মান বাড়ানো, টুর্নামেন্টের মান বাড়ানো। বিপিএলও একটা বড় আলোচনার বিষয়। গতকালই বিপিএল এর যে অনিয়মের এবং ফিক্সিং এর যে কমিটি, সেটা প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে আপনি জানেন, এবং ডিপিএল এর রিপোর্টটাও আসলে অ্যান্টি কারাপশন ইউনিট বিসিবি তারাও প্রস্তুত করেছে বিসিবির জন্য। আমি বলছি যে এই আপনি বললেন যে আসলে পেছনের যারা জড়িত তাদের কথা কি বলা হয় কিনা। আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন এই যেটা আমরা জানতে পেরেছি যে ডিপিএল এর যে ম্যাচটা নিয়ে আমরা বলছি, সেই ম্যাচে পেছনে কাউকে জড়িত এরকম অ্যান্টি কারাপশন ইউনিট খুঁজে পায়নি। বিপিএলে যারা জড়িত তাদের নাম ক্রিকেট বোর্ড বলছে আপাতত প্রকাশ করা হবে না। আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে কয়েকদিন আগে বিপিএল এর পাওনাদার যাদের, তাদের লিস্ট প্রকাশ করার কথা বলেছিলেন মিটিং শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান, কিন্তু এখন পর্যন্ত সেই লিস্টটাও দেওয়া হয়নি। ক্রিকেট বোর্ডও কি আসলে এই নামগুলো প্রকাশ করতে চায় না, নাকি আপনার কি মনে হয় যে তারাও আমার কাছে যেটা মনে হয় রেজওয়ান, ক্রিকেট বোর্ড মোর ডিফেন্সিভ, বিকজ তারাও এই টুর্নামেন্ট আয়োজনটা নিয়ে খুব বেশি বোধহয় ইন্টারেস্টেড। আমি একদম স্ট্রেট ওয়েতে চাচাছোলা বলে ফেলি, বিপিএল কলুষিত হোক, তবুও বিপিএল হোক, এটাই বোধহয় মানে কামনা হয়ে দাঁড়িয়েছে, বা এটাই বোধহয় একটা প্ল্যান হয়ে দাঁড়িয়েছে। আমার কথা হচ্ছে যে আমি প্রয়োজনে বিপিএল আয়োজন করব না। যে টুর্নামেন্টের গায়ে কালো দাগ, সমালোচনার কাটা এখন বিপিএলের গায়ে এমনভাবে বিঁধে গেছে যে বিপিএলকে নিয়ে একটা ভালো কথা বলতে গেলে কিন্তু আমাদের সবারই কম বেশি হাসি চলে আসে। এটা একটা একটা হাস্যকর একটা টুর্নামেন্ট হয়ে গেছে। সেটা নিয়ে আমরা তদন্ত করছি, কিন্তু তদন্ত রিপোর্টে কার কার নাম আছে আমি বলবো না, কেন সামনে আরেকটা বিপিএলের আয়োজন। তবে কি আমি বিপিএলের আয়োজন করতেই বেশি উৎসাহী রাদার দেন যারা ক্রিমিনাল তাদেরকে শাস্তি দেওয়ার চাইতেও? এটা তো হতে পারে না। এক্ষেত্রে বিসিবিকেও আমার মনে হয় কঠোর থেকে কঠোরতর হওয়া উচিত, এবং মানসিকতাটা হওয়া উচিত যে দোষী বা যারা করাপ্ট এবং ম্যাচ গড়াপেটা বা অনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এই ব্যাপারটা এনশিওর করে তারপরেই বিপিএল ডিপিএল আয়োজন করা উচিত। আমি জানছি, যেমন বলা হলো যে অ্যালেক্স মার্শালকে আনা হয়েছে, মূলত কেন তিনি এসে বললেন যে যারা খেলাটা দেখবে বা দেখছে তারা যেন নিশ্চিত হয়ে দেখতে পারে যে এই খেলাটা স্বচ্ছ, এটার ভেতরে কোনো রকমের অন্য কোনো গন্ধ নাই। খুব ভালো কথা। তো এটা তো অ্যালেক্স মার্শালের দায়িত্ব না, এটার মূল দায়িত্ব হচ্ছে ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ড অ্যালেক্স মার্শালকে এনে যদি মনে করে আমাদের দায়িত্ব শেষ, তাহলে তো হবে না। ক্রিকেট বোর্ডকে পাতানো খেলা রোধে কঠোর হতে হবে, এবং যাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ আছে, রেকমেন্ড করা হয়েছে, তাদেরকে ব্যান করে দেওয়া হোক। সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। আশরাফুলের ব্যাপারে আইসিসি যে শক্ত মনোভাব পোষণ করেছিল, আমি আজকে আপনার এই ডিসকাশনে, ইন কোর্স অফ ডিসকাশন বলতে বাধ্য হচ্ছি রেজওয়ান, আমার তো মনে হয় এটা যদি আমাদের বিসিবি ডিল করতো, আশরাফুল কিন্তু শেষ পর্যন্ত এই গিলটি ফাউন্ড হতেন না। আইসিসি কিন্তু প্রমাণ করে ছেড়েছে। তা আশরাফুলকে তো শাস্তি ভোগ করে, সাকিব কোনো অপরাধ না করেও শুধুমাত্র তথ্যটা না জানানোর কারণে সাসপেনশনের খাড়ায় ঝুলেছেন। এই উপমাগুলি, এই উদাহরণগুলো ক্রিকেট বোর্ড কেন দেখে না আমার বোধগম্য হয় না। অর্থাৎ আশরাফুল সাকিব যদি শাস্তির খাড়ায় ঝুলতে পারেন, তাহলে কোনো জুনিয়র ক্রিকেটার বা কোনো ক্লাব অফিসিয়াল কেন তাদের নাম বলা যাবে না, কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? তারা কি আশরাফুল সাকিবের চাইতে অনেক বড়? মনে হয় না। কাকে বাঁচানোর জন্য এই চেষ্টা? এটা তার মানে বুঝতে হবে যে নিশ্চিতভাবেই অভ্যন্তরে এমন কেউ না কেউ জড়িত আছেন যাদেরকে আসলে ক্রিকেট বোর্ড হয়তো বাদ দিতে পারছে না, বা যাদের নামটা প্রকাশ করতে পারছে না। বাট আমার বটম লাইন হচ্ছে, এরকম কেউ যদি থাকে অবশ্যই তাদেরকে বাদ দিয়েই ক্রিকেটের কর্মকাণ্ড বা ক্রিকেটের অগ্রযাত্রা পরিচালিত করা উচিত। আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোন নিব। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলফাত চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলেন। হ্যালো। জি আমি শুনতে পাচ্ছি, বলেন। জি আসলে আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে আসলে ভালো মানের ক্রিকেটার উঠতেছে না। যারা উঠতেছে
একটা ভালো প্লেয়ার উঠতেছে, প্রথম স্টাডিতে তার ভালো ভালো পারফরমেন্স, জি 5-6 মাস পর দেখি সে একটা বিয়ে করে ফেলছে। বেশিরভাগ প্লেয়ারই মনে করেন উঠছে, বিয়ে একটা করে ফেলছে, পরে পারফরমেন্স খারাপ হয়ে যাইতেছে। এখন বিষয়টা এরকম হয় না যে কেরিয়ার করবে, পরে বিয়ে শাদীর চিন্তা করবে, এটা বাংলাদেশের মধ্যে হয় না কেন? আচ্ছা। নিজের প্লেয়াররা দেখে কেরিয়ার প্রায় শেষের দিকে গিয়ে বিয়ে করতেছে, জি বাংলাদেশের শুরু থেকে বিয়ে করে তারা চটকে যাচ্ছে, পারফরমেন্স তা করতে পারতেছে না। ধন্যবাদ আপনাকে আপনার ব্যক্তিগত মতামতের জন্য। আমরা এই বিষয়ে কথা বলবো, ক্রিকেটারদের পারফরমেন্সের সাথে বিয়ের কোনো সম্পর্ক আছে কিনা আপনি বলছেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির আগে দর্শকের ফোন ছিল বিয়ের সাথে পারফরমেন্সের কোনো সম্পর্ক আছে কিনা, সেটা হয়তো বা সরাসরি প্রমাণ করা সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আমার একটা প্রশ্ন যে ক্রিকেটারদের শিক্ষার সাথে আসলে পারফরমেন্স কিংবা এই সব নৈতিকতার সম্পর্ক আছে কিনা। অনেকেই সেই নৈতিকতার শিক্ষা যেমন পান না, কিংবা পড়াশোনার শিক্ষাটাও অনেকেরই কম, সেটাও আসলে প্রভাব ফেলে কিনা। রেজওয়ান, এটার উত্তর আমি যদি দিতে যাই তাহলে কিন্তু একদম সরাসরি বলা যাবে না যে একাডেমিক শিক্ষাটা খুবই যে একদম জরুরি, সেটা আমি বলবো না। কারণ আপনি, আমি তথা সারা বিশ্ব জানে, পেলে, ম্যারাডোনা থেকে শুরু করে নিয়ে ইভেন লিওনেল মেসি পর্যন্ত কেউই কি খুব উচ্চ শিক্ষিত না? এক কথায় শিক্ষিত নন, সেটা খুব ম্যাটার করে না। বাট আপনি যে ক্ষেত্রে আছেন, ফুটবল খেলছেন, ফুটবলেরও তো একটা বেসিক শিক্ষা আছে। ক্রিকেট খেলছেন, ক্রিকেটেরও একটা শিক্ষা, একটা কৃষ্টি, একটা কালচার আছে। আমি ক্রিকেটীয় সভ্যতা, ক্রিকেটীয় কালচারে যদি অভ্যস্ত হতে না পারি, নিজেকে এর সঙ্গে মানিয়ে নিতে না পারি, তাহলে সমস্যা। আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েই যেহেতু আমরা আলোচনা করছি, আমাদের ক্রিকেটারদের ক্রিকেট বোধ, ক্রিকেট কৃষ্টি কালচারে আমরা ততটা ডেভেলপ করতে পারিনি। এখানেও আমি ঘুরে ফিরে ক্রিকেট বোর্ডকে দায় চাপাবো, কারণ আমাদের দেশের ক্রিকেটাররা যারা, আমাদের তো মূলত এখন এইজ লেভেল থেকে উঠে আসেন, বাংলাদেশে কিন্তু এখন হঠাৎ করে অযোগ গা থেকে একটা হাইলি ট্যালেন্টেড ক্রিকেটার ইউজুয়ালি উঠে আসে না, এখন আসার ক্ষেত্রটাও বন্ধ হয়ে গেছে। এখন শুধু ওই আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19 করে তারপরে জাতীয় দলে ঢোকে। এই ক্রিকেটারগুলোকে যখন নাকি ক্রিকেটের বেসিক শেখানো হয়, অ্যাট দ্য সেম টাইম ক্রিকেটীয় যে সোজা কথা আপনার মানে কৃষ্টি কালচার, ক্রিকেটীয় নম্রতা, ভব্যতা, সৌজন্যতা বোধ, এই বিষয়গুলো শেখানো উচিত। এবং নৈতিকতা, আমি কি করতে পারবো, কি করতে পারবো না। আমি একজন ক্রিকেটার যখন দেশকে রিপ্রেজেন্ট করব, তখন তো আমি ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাব। আমি একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছি, আমার জাতীয় পতাকা আমার হাতে। আমি একটা ভুল পদক্ষেপ দিলে আমার দেশ ছোট হবে, আমার শুধু না, সারা দেশের ইমেজ ক্ষুণ্ণ হবে। এই বোধ, অনুভব আমাদের ক্রিকেটারদের কতটা আছে, আই মিন ডাউট, একদম নেই সেটা বলবো না, বাট এই শিক্ষাটাও সেভাবে দেয়া হয় কিনা আমার সন্দেহ আছে। আর একটা শেষ প্রশ্ন আমার, যে অ্যান্টি করাপশন ইউনিট কিংবা যারা, তাদেরকেও আসলে আরও বেশি সমৃদ্ধ করা উচিত কিনা, সক্ষমতা বাড়ানো উচিত কিনা? আপনার কি মনে হয় যে আকু রিপোর্ট দিয়েছে, তাদের আসলে কোনো ফরেন্সিক তদন্ত করার সুযোগ কিংবা নেই সেই জায়গাটায়? আমার কাছে যেটা রেজওয়ান মনে হয় যে এই ক্রিকেটীয় তদন্তের জন্য আসলে ক্রিকেটীয় অ্যাটমসফিয়ারে বেড়ে ওঠা এবং ক্রিকেটীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যারা, তাদেরকেই নিয়োগ করা উচিত। অ্যালেক্স মার্শালের কথা বলবেন, তিনি হি ওয়াজ এ পুলিশ অফিসার, বাট উনি কিন্তু দীর্ঘদিন আইসিসি অ্যান্টি করাপশন ইউনিটে কাজ করেছেন। আমাদের এমন কাউকে দিয়ে আকু পরিচালনা করা উচিত যারা আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটে কাজ করেছেন, তাদের সঙ্গে ওঠা বসা আছে এবং অভিজ্ঞতা আছে যে ক্রিকেটীয় দুর্নীতি, ক্রিকেটীয় অনৈতিকতাটা আসলে কী। এটা তো মার্ডার বা স্টেপ করা না, কিন্তু এটা অন্য রকমের ক্রাইম। এই ক্রিকেটীয় ক্রাইম কি ধরনের, সেই সম্পর্কে ধারণা না রেখে অন্য আপনি যত বড় পুলিশ অফিসার বা কোনো মিলিটারি ম্যানকেই আপনি দায়িত্ব দেন না কেন, ক্রিকেটীয় যে ক্রাইমগুলো সেগুলো সম্পর্কে সম্যক ধারণা এবং কোনো ফর্মার ক্রিকেটারও যদি তাদেরকে যুক্ত করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান বাবু। আমাদের সময় শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।